গান্ধী এখানে এসে ভারতে বোঝাতে লাগলো যে আরে তোমরা সবাই তো হিন্দু, আর তোমাদের দল তো কংগ্রেস, আম্বেদকরের তো কোনো দল নেই, আম্বেদকরের তো কোনো ধর্মীয় আইডেন্টিটি নেই। আর আমাদের হেমচন্দ্র নস্কর, এম.সি. রাজা থেকে শুরু করে নমশূদ্র সমাজ, পণ্ড্র সমাজের বহু লোক তখন মানে এবং বিভিন্ন প্রভিন্সের এই ডিপ্রেস করেছে লোকরা মনে করলে হ্যাঁ গান্ধী তো ঠিক কথা বলছে, যে আমাদের তো ধর্মীয় আইডেন্টিটি নেই, আমাদের এখন হিন্দু বলে মেনে নিচ্ছে, একদিন মানতো না, এখন মেনে নিচ্ছে হিন্দু বলে ওরা। আবার আমাদের তো কোনো দল নেই, আমাদের আবার কংগ্রেস দল, আমরা কংগ্রেস করতে পারবো, এইসব মেনে নিচ্ছে। তাহলে গান্ধী আমাদের নেতৃত্ব, গান্ধী ঠিক কথা বলছে, আম্বেদকর ভুল কথা বলছে। এইভাবে যখন এই বিভীষণরা, এই মির্জাফররা সরে গেল, স্বাভাবিক রাবণের পরাজয়, স্বাভাবিক সিরাজদৌল্লার পরাজয়, স্বাভাবিক আম্বেদকরের পরাজয় হলো। যে ব্রাহ্মণ্য শ্রেণীর নেতৃত্বরা গান্ধী, মদনমোহন মালব্য বিভিন্ন রকম দল করছে, কিন্তু করলে কি হবে? এই ডিপ্রেসদের অধিকার না দেওয়ার ব্যাপারে সকলে এক। ওরা বিভিন্ন দলে ভাগ আছে, কিন্তু সবাই গান্ধীর সঙ্গে হাত মেলালো, গান্ধীকে টপ লিডার রূপে মান্যতা দিল, ওদের মধ্যে কোনো বিভাজন ঘটানো হলো না। এবং ওদের কোনো নেতৃত্ব গান্ধীর হাত ছেড়ে, মানে ব্রাহ্মণ শ্রেণীর কোনো দলীয় নেতৃত্ব বা তাদের কোনো লোক গান্ধীর হাত ছেড়ে দিয়ে আম্বেদকরের হাত ধরলেন না। রবীন্দ্রনাথ যিনি নাটকে লিখছেন শূদ্ররা রথে রশি টানবে, তিনিও পর্যন্ত আম্বেদকরের হাত ধরলেন না, গান্ধীর হাত ছেড়ে দিয়ে। তাহলে এই ইউনিটিটা ওদের মধ্যে আছে। আর আমাদের আম্বেদকর বা আমাদের ডিপ্রেস ক্লাসের মধ্যে কি দেখা গেল? আমাদের সমাজের নেতৃত্বরা আমাদের নেতৃত্বের হাত ছেড়ে দিয়ে ও গান্ধী বা বন্য হিন্দুদের নেতৃত্বের হাত ধরছে। আজও পর্যন্ত এই পুনা চুক্তি হয়ে চলেছে, রোজ পুনা চুক্তি হয়ে চলেছে। কেউ কেউ বই লিখেছেন, যেমন স্বপন বিশ্বাস পুনা চুক্তির উপরে বই লিখেছেন, আমি স্বপন বিশ্বাসের নাম উল্লেখ করেই বলছি। তিনি পুনা চুক্তির ভেতরে এই তথ্যগুলো দেননি, এটা আমার প্রতিবাদ। আমি ওনার সামনে সরাসরি বলেছিলাম যে আপনার বইয়ে তেজ বাহাদুর শাহপুরের প্রসঙ্গটা নেই কেন? আপনার বইয়ে সাইমন কমিশনে যে আম্বেদকর শর্ত সাপেক্ষ 2 ধরনের ভোট চেয়েছিলেন সেগুলো নেই কেন? অনেক কিছু পুনা চুক্তি প্রসঙ্গে নেই। এবং স্বপন বিশ্বাস আরো দাবি করে থাকেন, বিশিষ্ট লেখক, তিনি দাবি করে থাকেন যে পুনা চুক্তি নাকি ডিপ্রেসদের হিন্দু বানিয়েছে। তো পুনা চুক্তি তো মানে তপশিলি জাতি সম্পর্কিত ছিল, এসসি শিডিউল কাস্ট। তাহলে ওবিসি বলতে এখন যেটা বোঝায় যারা জল রূপে বেরিয়ে চলে গিয়েছিল তাদেরকে হিন্দু বানালো কে? তারাও তো ডিপ্রেস ক্লাস, তাদের তো পুনা চুক্তির সঙ্গে সম্পর্ক নেই, তাহলে তাদেরকে কে হিন্দু বানালো? এই প্রশ্নগুলো স্বপন বিশ্বাসের কাছে করেছিলাম, কিন্তু উনি উত্তর দিতে পারেননি। এবং আমি কালের যাত্রা নাটকটা এই সঙ্গে বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় ফিগার বলে, যে তিনিও আম্বেদকরের বিরোধিতা আরম্ভ করলেন। তিনি যদি সাপোর্ট দিতেন, তিনি যদি গান্ধীকে বোঝাতেন যে গান্ধীজি আমি তো কালের যাত্রা নাটকে লিখছি যে ডিপ্রেসদের হাতে রথের রশিটা আসুক, ব্রিটিশ পার্লামেন্ট তো সেইটাই দিয়েছে, আমি যেটা কালের যাত্রা নাটকে লিখছি সেটাই তো ব্রিটিশ পার্লামেন্ট দিয়েছে, আম্বেদকরের হাতে তো সেই রশিটা দিয়েছে, তাহলে আপনি বিরত হন, আপনি বিরোধিতা করবেন না, আর আমি তো এইটা নিয়েই নাটক লিখছি এবং আমি এটাকেই তো সাপোর্ট দিচ্ছি। কই এই কথাটা উনি লিখিত বলছেন রবীন্দ্রনাথ, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে তিনি আম্বেদকরের এগেনস্টে গিয়ে তিনি গান্ধীকে সাপোর্ট দিলেন। এবং কি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর? বললেন যে ভারতবর্ষে এই ব্যাপারে ব্রিটিশের নাক গলানো উচিত নয়। ইউরোপে যদি প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে কোনো বিবাদ বাধে, সেই বিবাদ তাদেরকে মেটাতে হবে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটা রবীন্দ্রনাথ বলছেন। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে 2টো গ্রুপ আছে, তাহলে ভারতবর্ষে ব্রাহ্মণ্য শ্রেণী আর ডিপ্রেসদের মধ্যে যে বিবাদ বেঁধেছে সেখানে ব্রিটিশ কেন নাক গলাচ্ছে? এই প্রশ্ন তুলেছেন আবার কে? রবীন্দ্রনাথ তুলেছেন। কোন রবীন্দ্রনাথ? যে রবীন্দ্রনাথ সেই সময় কালের যাত্রা নাটকে এই কথা লিখছেন যে ডিপ্রেসদের হাতে রথের রশিটা দেওয়া হোক। বাবা সাহেব আম্বেদকরের সমগ্র জীবনের একটি কালো অধ্যায় হলো পুনা চুক্তি। এটা 1932 সালে যে চুক্তি স্বাক্ষর করতে বাবা সাহেব বাধ্য হয়েছিলেন। তো সেই পুনা চুক্তির মাধ্যমে আমরা বহুজন সমাজের মানুষ কি হারিয়েছি, কি থেকে বঞ্চিত হয়েছি,
সে বিষয়ে আমরা সংক্ষেপে জানবো আমাদের সমাজের লেখক, সাহিত্যিক এবং গবেষক মাননীয় দিলীপ গায়েন মশাইয়ের কাছে। নমস্কার। বাবা সাহেব আম্বেদকরের জীবন সংগ্রামের মধ্যে একটি কালো অধ্যায় হলো পুনা চুক্তি। এই পুনা চুক্তি করতে তিনি বাধ্য হয়েছিলেন এবং এটা নিয়ে নানান রকম তর্ক বিতর্ক আছে। তো এটা একটি অনেক বড় ইতিহাস। তো সেই ইতিহাস চর্চার জায়গায় দাঁড়িয়ে বলতে হয় যে এই পুনা চুক্তির প্রসঙ্গে গোলটেবিল বৈঠকের ইতিহাস জড়িত রয়েছে ভারতবর্ষে সাউথ ব্যুরো কমিটি, সাইমন কমিশন, এইসব বিভিন্ন হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন সর্বস্তরের মানুষদের অধিকার প্রদানের জন্য। সেই সব ইতিহাস আসবে। প্রথমেই বলে রাখি যে ব্রিটিশ ভারতবর্ষে আসার পরে এই যে অস্পৃশ্য সমাজের মানুষদের মধ্যে শিক্ষার সম্প্রসারণ ঘটতে শুরু করে এবং অধিকার প্রদানের একটা ব্যবস্থা তৈরি হয়। এই পাঠান মুঘল যুগ পর্যন্ত অস্পৃশ্যরা কোনো অধিকার পায়নি, কিন্তু ব্রিটিশ আসার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীকালে ব্রিটিশ রাজনৈতিক সরাসরি শাসন 1858 সাল থেকে এগুলো সুযোগ তৈরি হয়। তো আমরা সেখানে দেখলাম যে ব্রিটিশ 1853 সালে সার্বজনীন শিক্ষানীতি নিয়েছে, উডের ডিসপ্যাচ নীতি অনুযায়ী, এবং নেওয়ার ফলে 1857 সালের দিকে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে এবং আমাদের এই অস্পৃশ্য সমাজের মানুষদের মধ্যে শিক্ষার সম্প্রসারণ ঘটছে। এইটাকে বন্ধ করবার জন্য বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত এরা 1916 সালে হোম রুল লীগ আন্দোলন শুরু করলো ভারতবর্ষ জুড়ে। এই হোম রুল লীগ আন্দোলনের মূল এজেন্ডা ছিল যে প্রদেশ স্তরে বা নিচের স্তরে, ব্রিটিশ ওপরে থাকুক, নিচের স্তরে যে ব্রাহ্মণ্য শ্রেণীর মানুষ রাজত্ব করত বা আধিপত্য বিস্তার করেছিল সমাজের উপরে, রাজনীতির উপরে, সেই কর্তৃত্বটা তাদের হাতে দিতে হবে। এটাই ছিল হোম রুল লীগ আন্দোলনের মূল বক্তব্য এবং তারা অস্পৃশ্য সমাজের এগেনেস্টে গিয়ে এই আন্দোলনটি তুলেছিল বাল গঙ্গাধর তিলক বা অ্যানি বেসান্তেরা। কারণ ব্রিটিশ কিন্তু সেই সময় কি করে যে মন্টেগু চেমসফোর্ড কমিটি নামে একটি কমিটি গঠন করে। এই মন্টেগু চেমসফোর্ড কমিটির একটি ইতিহাস আছে, সেটা হলো এই যে ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী থাকবে ভারতবর্ষ পরিচালনা করবার জন্য, আর ভারতে যিনি থাকবেন বড়লাট। 1757 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, সেই সিপাহী বিদ্রোহের পরে ব্রিটিশ সরকার মনে করলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আর দেশ রাখা যাবে না, এবার সরাসরি আমাদের রাজনীতির পলিটিক্যাল পাওয়ার হাতে দিতে হবে, কোম্পানির হাতে আর রাখা যাবে না বলে ওরা 1858 সালে ওরা ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে ক্ষমতাটা নিয়ে নিজেদের করায়ত্ত করে। এই সময় ভারতবর্ষকে পরিচালনা করবার জন্য দুজন টপ লিডারকে ওরা বেছে নেয়। কে দুজন টপ? একজন ব্রিটেনের মন্ত্রী পরিষদে থাকবে একজন, তিনি হবেন ভারতবর্ষের অধিনায়ক, আর একজন ভারতবর্ষে থাকবেন সরাসরি, তিনি বড়লাট, নাম তার, বড়লাট হিসেবে পোস্ট এই বড়লাট। তো মন্টেগু ছিল ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী আর চেমসফোর্ড ছিল ভারতের বড়লাট। এই মন্টেগু চেমসফোর্ডকে দিয়ে 1917 সালে মন্টেগু চেমসফোর্ড কমিটি গঠন করে ব্রিটিশ সরকার, যাতে হোম রুল লীগ আন্দোলনের নেতৃত্বদের কথাগুলো বানচাল করা যায়। ওই হোম রুল লীগ লিডাররা বলতে চাইছিল যে নেতৃত্বরা তাদের হাতে দিতে হবে, ব্রাহ্মণ শ্রেণীর হাতে দিতে হবে, সেইটা ব্রিটিশ হতে দেবে না। এবং ওই হোম রুল লীগ বলতে চাইছিল যে অস্পৃশ্য সমাজের মধ্যে যে শিক্ষার সম্প্রসারণ হচ্ছে বা তারা যে রাজনীতি করতে চলেছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করবার জন্য ওদের এই আন্দোলন ওরা তুলেছিল, কিন্তু ব্রিটিশ সেটা হতে দেবে না বলে মন্টেগু চেমসফোর্ড কমিটি 1917 সালে তৈরি করেছিল। এই কমিটি একের পর এক কমিটি বা কমিশন ভারতবর্ষে বসায়। প্রথমেই সাউথ ব্যুরো কমিটি আসে 1918 সালে, সেখানে বাবা সাহেব আম্বেদকর সাক্ষ্যদান করেছিলেন। উনি তারপরে তার কাজ কিছুদিন পরে স্থগিত হয়ে যায়। তারপরে 1928 সালে সাইমন কমিশন এখানে আসে, সেখানেও তার মেম্বার ছিলেন বাবা সাহেব আম্বেদকর, সেখানেও তিনি সাক্ষ্য দিয়েছেন।
এরপরে সেই সাইমন কমিশনকে মানে যেহেতু এই সাউথ ব্যুরো কমিটি, সাইমন কমিশন এরা তথাকথিত বর্ণাশ্রম নির্দেশিত শূদ্র বর্ণের মানুষদের সাক্ষ্য গ্রহণ করছে, সেই জন্য ভারতের এই কংগ্রেস তখনকার শক্তিশালী দল বা হিন্দু মহাসভার মতন ব্রাহ্মণ্যবাদী দল এরা এটাকে পছন্দ করেনি। এই মন্টেগু চেমসফোর্ড কমিটির মানে অধীনস্থ এই সাউথ ব্যুরো কমিটি বা সাইমন কমিশন এইসব ব্যাপার স্যাপারগুলো, এরা তখন এর বিরুদ্ধে আন্দোলন করে। ফলে ব্রিটিশ তখন কি করে, সাইমন কমিশন গো ব্যাক আন্দোলন করে কংগ্রেস, ব্রিটিশ তখন কি করে, ওরা গোলটেবিল বৈঠকে মানে ব্রিটেনে ওদের নিজেদের দেশে গোলটেবিল বৈঠকের আয়োজন করে 1930 সালে। এটা আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি। এই সাউথ ব্যুরো কমিটি বা সাইমন কমিশনে আম্বেদকর বা আরও ভারতবর্ষের এই পিছড়ে বর্গের মানুষেরা সাক্ষ্যদান করেছিলেন এবং সেখানে তারা বলেছিলেন যে আমাদের সমস্ত মানুষের ভোটাধিকার দিতে হবে, আমাদের শিক্ষার মানে অধিকার দিতে হবে, চাকরিতে অংশগ্রহণের অধিকার দিতে হবে। এইসবগুলো সব কিন্তু ব্রিটিশ সরকার নথিভুক্ত করেছিল। এটা কিন্তু ভারতে এই কংগ্রেস দল, হিন্দু মহাসভা দল কিংবা মানে ব্রাহ্মণ্য শ্রেণীর মানুষেরা, নেতৃত্বরা এটাকে ভালো চোখে দেখেনি। ফলে এরা এইসব সাউথ ব্যুরো কমিটি বা সাইমন কমিশন যাতে কার্যকরী না হয় তার জন্য এর বিরুদ্ধে আন্দোলন করে। শেষ পর্যন্ত এইখানে ব্রিটিশ সরকার সেই আন্দোলন মানে কমিটি বা কমিশনের কাজগুলি স্থগিত করে ওরা নিজেদের দেশে গোলটেবিল বৈঠকের আয়োজন করে 1930, 31, 32 সালে। এইবার কংগ্রেস তখন বলতে চাইছিল যে ভারতবর্ষে যে ডিপ্রেস ক্লাস, যেটা আন্দোলন আম্বেদকরেরা করছেন, এখানে মুকুন্দ বিহারী মল্লিকরা করছেন, ভারতবর্ষে আরও নানান প্রান্ত থেকে কিছু কিছু নেতৃত্বরা মানে ডিপ্রেস ক্লাস বা এখন তপশিলি জাতি এই মানুষেরা করছেন, এইটা তখন কংগ্রেস বলল কি যে কংগ্রেসই এই আন্দোলনটা করবে, ডিপ্রেস ক্লাসের আন্দোলন কংগ্রেসই করবে, সুতরাং আম্বেদকরকে গোলটেবিল বৈঠকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তখন কংগ্রেস দলের মধ্যেও কিন্তু মানে মানে মনোনীত মানে অনেক কিছু নেতৃত্ব ছিলেন, তারাও মনে করতো কংগ্রেস দলের মধ্য থেকে ডিপ্রেসদের আন্দোলনটা করতে হবে, মানে ডিপ্রেসদের মধ্যে এরকমভাবে একটু বিভাজন এসে যায়। যাই হোক, গোলটেবিল বৈঠকে আম্বেদকর কী করলেন যে উনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠি লিখলেন যে আমি ডিপ্রেস ক্লাসের প্রতিনিধি স্বরূপ গোলটেবিল বৈঠকে যেতে চাই। ব্রিটিশ প্রধানমন্ত্রী সেটাকে মান্যতা দেয় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে আম্বেদকরকে ইনভাইট করে, চিঠি দেয়। সেই চিঠি অনুযায়ী আম্বেদকর গোলটেবিল বৈঠকে অংশগ্রহণের অধিকার পায়। ফলে আম্বেদকর যখন 1930 সালে গোলটেবিল বৈঠকে যান, সেই ইস্যুটা কেন্দ্র করে কংগ্রেস তখন গোলটেবিল বৈঠক বয়কট করে, গান্ধী ওই গোলটেবিল বৈঠক বয়কট করে। এখানে এই প্রসঙ্গে আরেকটি কথা হলো এই, যখন 1918 সালে সাউথ ব্যুরো কমিটি এসছে বা 1928 সালে সাইমন কমিশন এসছে, এই পিরিয়ডে আমাদের এই ডিপ্রেস ক্লাসের মধ্যে ওরা ব্রাহ্মণ শ্রেণীর মানুষেরা দুটো ভাগ করে দেয়, জল চল শূদ্র এবং জল অচল শূদ্র। হ্যাঁ, ডিপ্রেস ক্লাসের মধ্যে দুটো বিভাজন এসে যায়। তো এবং বলা হয় যে যারা ধান চাষ করছে, মাছ ধরছে, মানে জলে কাদায় নেমে জুতো সেলাই করছে, মানে এই কাজগুলো সমাজে নিচুভাবে দেখা হতো। এই কাজের সঙ্গে জড়িত যারা থাকবে তাদের হাতে জল ব্রাহ্মণরা খাবে না, তারা জল অচল শূদ্র। আর এরপরে যারা এর উপরের স্তরে যারা মানে তাঁত বুনছে, পানের চাষ করছে কিংবা আরও মানে নাপিতের কাজ করছে, এইসব আরও বিভিন্ন কাজের মানুষদের, কামার, কুমোর, ছুতোর, স্বর্ণকার, হ্যাঁ, এই কাজগুলোকে ওরা বলল, ব্রাহ্মণ শ্রেণীর নেতৃত্বরা কি বলল যে এদের জল খাওয়া যাবে। তখন এই যারা কাজের সঙ্গে জড়িত মানুষগুলো, যারা এই স্বর্ণকার, ছুতোর, কামার, কুমোর, এই মানুষগুলো মনে করলো ব্রাহ্মণরা বোধহয় তাদের একটু উঁচু জাত পায়া দিচ্ছে, সুতরাং আমরা আর ডিপ্রেস ক্লাসের মধ্যে থাকবো না, আমরা এই হিন্দু ফোল্ডে থাকবো। এইভাবে একই ডিপ্রেস ক্লাসের মধ্যে দুটো ভাগ হয়ে যায় আড়াআড়ি। এবং সেই সময় অনেকে সরকারি অপশান ছিল কি, সরকার যে ডিপ্রেস ক্লাসের একটা তালিকা প্রকাশ করেছিল 31 সালের দিকে, এই 28 সালের দিকে, সেই সময় সেই তালিকা থেকে অনেকে অপশান নিয়ে বেরিয়ে যায় যে আমরা জল চল শূদ্র, আমরা উঁচুতে আছি,
আমরা ওই ডিপ্রেস ক্লাসের মধ্যে থাকবো না, আমরা নিচু জাত হয়ে থাকবো না। এইভাবে দুটো বিভাজন মোটামুটি হয়ে যায়। এর ফলে যে ঘটনাটা হলো, এই বাবা সাহেব আম্বেদকর সংখ্যালঘু হয়ে গেলেন, অর্থাৎ যে ডিপ্রেস ক্লাস মানে ওবিসি, আজকের যেটা ওবিসি, তারা জল চল শুদ্র কথিত হয়ে গেল সেই সময়, যদিও ওবিসি শব্দটা অনেক পরের। আর এসসি বা শিডিউল কাস্ট যেটা, সেই বর্গ হয়ে গেল মাইনরিটি বা সংখ্যালঘু হয়ে গেল। আম্বেদকর বা আরও যারা ভারতবর্ষে এখন শিডিউল কাস্ট রূপে পরিচিত, তারা ওই ডিপ্রেস ক্লাসের তালিকায় থেকে গেল। আর যারা থাকলো না তারা বেরিয়ে চলে গেল বা তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো না, তারা 1990 সালে মন্ডল কমিশনে ওবিসি তালিকাভুক্ত হয়েছে। সবই ডিপ্রেস ক্লাস এবং সবই একই ব্যাপার, কিন্তু এইভাবে দুটো ভাগ হয়ে গেলে এই ডিপ্রেস ক্লাসটা কম জুড়ে হয়ে গেল। আম্বেদকর মানে যে আন্দোলনটা করছিলেন সকলের জন্য, সেই আন্দোলনটার মধ্যে একটা ফাটল ধরে গেল। আম্বেদকর তখন বোঝানোর চেষ্টা করেছিলেন যারা ডিপ্রেস তালিকা থেকে বেরিয়ে যাচ্ছে তাদেরকে বেরোতে না করেছিলেন, কিন্তু আম্বেদকরের কথা অনেকে শোনেনি। তারা কংগ্রেসের কথা শুনেছিল, ব্রাহ্মণদের কথা শুনেছিল, তারা এইসব করেছিল। যাই হোক, গোলটেবিল বৈঠকে আমরা যেটা দেখলাম 1930-31-32 সালে, গান্ধী যদিও প্রথম গোলটেবিল বৈঠকে যাননি, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গিয়েছিলেন। সেখানে আমরা এই তিনটে গোলটেবিল বৈঠকের গ্রস যে চিত্র সেটা দেখলাম, যে গান্ধী, জিন্নাহ, আম্বেদকর তিনটে সেক্টর থেকে ওখানে গিয়েছেন। গান্ধী গিয়েছেন কংগ্রেস দলের আইডেন্টিটি নিয়ে এবং হিন্দু ধর্মের আইডেন্টিটি নিয়ে গান্ধী গিয়েছেন গোলটেবিল বৈঠকে। জিন্নাহ গিয়েছেন মুসলিম লীগ দলের আইডেন্টিটি নিয়ে এবং ইসলাম বা মুসলমান এই সংস্কৃতির আইডেন্টিটি নিয়ে। আর সেখানে বাবা সাহেব আম্বেদকর আরেকজন নেতৃত্ব, আরেকটা বর্গ থেকে যাচ্ছেন তিনি। গান্ধী যাচ্ছেন বর্ণ হিন্দু সমাজের প্রতিনিধি স্বরূপ, জিন্নাহ যাচ্ছেন মুসলিম সমাজের প্রতিনিধি স্বরূপ, আর বাবা সাহেব আম্বেদকর যাচ্ছেন ডিপ্রেস ক্লাসের প্রতিনিধি স্বরূপ। সেখানে বাবা সাহেব আম্বেদকর তখনও কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই, কোনো ধর্মীয় আইডেন্টিটি নেই, যেটা গান্ধীর ছিল, জিন্নাহরও ছিল। গান্ধীর ধর্মীয় আইডেন্টিটি ছিল মানে হিন্দু এবং রাজনৈতিক আইডেন্টিটি কংগ্রেস। জিন্নাহর ধর্মীয় আইডেন্টিটি ইসলাম, রাজনৈতিক আইডেন্টিটি মুসলিম লীগ দল। বাবা সাহেবের কিন্তু এই দুটো কোনো আইডেন্টিটি ছিল না। বাবা সাহেবের দুটো আইডেন্টিটি ছিল, একটা হলো ডিপ্রেস ক্লাস, একটা হলো মাইনরিটি। এই দুটো আইডেন্টিটি নিয়ে তিনি গেলেন গোলটেবিল বৈঠকে। সেখানে গোলটেবিল বৈঠকে 9টা সাব কমিটি তৈরি করা হয়েছিল। প্রথমে 8টা কমিটির মধ্যে আম্বেদকরকে রাখা হয়েছিল, পরে সব কমিটির মধ্যে রাখা হয় এবং সেখানে একটা মাইনরিটি কমিটিও ছিল। সেখানে বাবা সাহেব আম্বেদকর ভারতের ডিপ্রেস ক্লাসের হয়ে বক্তব্য রাখতেন। যাই হোক, এইসবগুলো মানে গোলটেবিল বৈঠকের অনেক ইতিহাস রয়েছে। বাবা সাহেব আম্বেদকর 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল, তখন গান্ধী যাননি সেই গোলটেবিল বৈঠকে। সেখানে গিয়ে তিনি 4টি দাবি করেছিলেন। কি কি দাবি? 1 নম্বর হচ্ছে সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ ভারতের সমস্ত মানুষকে ভোটের অধিকার দিতে হবে। এর আগে যারা ট্যাক্স পে করত এবং উঁচুজাত শ্রেণীর মানুষ, তারা ওই ইউনিয়ন বোর্ড গঠন করে রাজনীতি করত। মানে মানুষের যে আজকের গণতান্ত্রিক বলা হচ্ছে ভোটাধিকার হচ্ছে, যে আজকের মানুষ ভোট দিচ্ছে, এই বিষয়টা এমন ছিল না। এই আন্দোলনের দাবিদার গোলটেবিল বৈঠকে হলেন বাবা সাহেব আম্বেদকর, যে ভারতের প্রত্যেকটা মানুষের ভোটাধিকার দিতে হবে। তিনি বললেন তখনকার সময় 21 বছর বয়স হলে সকলের ভোটাধিকার দিতে হবে। এবং তিনি আর একটা দাবি করলেন কি, যে ডিপ্রেস ক্লাসের জন্য স্বতন্ত্র নির্বাচনী ক্ষেত্র দিতে হবে। এবং আরও একটা এর সঙ্গে দাবি ছিল তার, কি চতুর্থ দাবি, যে ডিপ্রেস ক্লাসদের 2টো ভোটের অধিকার দিতে হবে। একটি ভোট ডিপ্রেস ক্লাসের জনগণ তার ডিপ্রেস ক্লাসের প্রতিনিধিকে ভোট দেবে, প্রার্থীকে দেবে। আর একটা হলো ডিপ্রেস নয়, জেনারেল প্রার্থীকে দেবে। অর্থাৎ আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি, ধরা যাক এটা সোনারপুর একটি বিধানসভা কেন্দ্র। এই সোনারপুর বিধানসভা কেন্দ্রে 2 জন প্রার্থী দাঁড়াবে। একজন হচ্ছে ডিপ্রেস ক্লাসের প্রার্থী, আর একজন হচ্ছে জেনারেল প্রার্থী। এই সোনারপুর বিধানসভা ক্ষেত্রের মধ্যে যে জনগণ রয়েছে, এর মধ্যে যে ডিপ্রেস ক্লাসের জনগণ যারা, তারা ডিপ্রেস ক্লাসের প্রতিনিধিকে ভোট দেবে, একটি ভোট, প্লাস আরেকটি ভোট দেবে জেনারেল প্রার্থীকে, তারা 2টো ভোট দেবে। কিন্তু যারা জেনারেল রয়েছে এই সোনারপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে,
তারা ডিপ্রেস ক্লাসের প্রতিনিধিকে ভোট দেবে না, তারা অনলি জেনারেল প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করে আইনসভায় পাঠাবে। তৎকালীন সময়ের এখনকার নিয়মের সঙ্গে মেলালে হবে না, তখনকার এইরকম একটা দাবি আম্বেদকর তুলেছিলেন এবং ব্রিটিশ সরকার কিন্তু এই দাবিগুলো সব মেনে নিয়েছিল। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড ডোনাল্ড উনি মেনে নিয়েছিলেন যে আম্বেদকরের এই দাবি যুক্তিসম্মত। যদিও প্রথম দিকে অনেক তর্ক বিতর্ক হয়েছে ব্রিটিশ পার্লামেন্টে, অর্থাৎ সেই গোলটেবিল বৈঠকের সময়, কিন্তু বাবা সাহেব যুক্তি দেখিয়েছিলেন যে তোমাদের দেশে অর্থাৎ ব্রিটেনে তখন 1918 সালে সকলের ভোটাধিকার দেওয়া হচ্ছে, তাহলে ব্রিটিশ শাসিত ভারতে কেন সকলের ভোটাধিকার দেওয়া হবে না? এই প্রশ্ন যখন তুলেছে তখন ব্রিটিশ তো আর কোনো জবাব দিতে পারেনি। হ্যাঁ, সত্যি তো তাই, ব্রিটেন যেমন ব্রিটিশ রাজত্ব, আবার ভারতবর্ষ ব্রিটিশ রাজত্ব, তাহলে একই জন তো সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী তো ব্রিটেন চালাচ্ছে, আবার ভারতবর্ষ চালাচ্ছে বকলমে, এখানে ওই বড় লাটকে বসে চালাচ্ছে। তো সুতরাং ব্রিটেনে গণতন্ত্র আসবে, সকলে ভোটাধিকার আসবে, ভারতবর্ষে আসবেন, এটা তো হতে পারে না। আম্বেদকরের দাবি তো যুক্তিসম্মত। সেখানে কিন্তু গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গিয়ে বাধা সৃষ্টি করেছিলেন এবং যাতে এই ডিপ্রেস ক্লাসের মানুষেরা ভোটাধিকার না পায় বা অন্যান্য কোনো অধিকার না পায়, এইসব নিয়ে করেছিলেন, কিন্তু সেগুলো ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ প্রধানমন্ত্রী শোনেনি। তো কি বলছিলাম যে বাবা সাহেব আম্বেদকর ডিপ্রেসদের, এখন যেটা আমি বলি তপশিলি জাতি, এদের দুটো ভোট এর অধিকার চেয়েছিলেন। সেই দুটো ভোট, একটি ভোট তাহলে ডিপ্রেস প্রার্থীকে দেবে, আরেকটি ভোট জেনারেল প্রার্থীকে দেবে। এইবার গান্ধী দেখলো তো মহা সর্বনাশ হয়ে গেল, ডিপ্রেসটা স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থা পেয়ে যাচ্ছে, ব্রিটিশ সরকার দিয়ে দিয়েছে এবং 1932 সালের 14ই আগস্ট ঘোষণা করেছে রায়, সাম্প্রদায়িক বাটোয়ারা রায় ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। এবং সেই সময় সারা ভারতবর্ষে 71টি আসন ব্রিটিশ সরকার দিয়েছিল, যে এই 71টি আসনে, মানে লোকসভার মতন ক্ষেত্র ধরা যাক, এই 71টি আসনে ডিপ্রেসরা দুটো ভোট প্রদান করবে। ওই 71টি এলাকার যে জনগণ রয়েছে তার মধ্যে যারা ডিপ্রেস জনগণ, তারা দুটো ভোট দেবে, একটি ভোট তাদের ডিপ্রেস ক্লাসের প্রার্থীকে দেবে, আর একটা জেনারেল প্রার্থীকে দেবে। আর এই 71টার বাইরের আসনে যে ডিপ্রেস মানুষজন রয়েছে তারা সব জেনারেল প্রার্থীকে দেবে। এরকম একটা তখনকার দিনে। আর দ্বিতীয় কথা হলো সার্বজনীন ভোটাধিকার মেনে নেওয়া হলো, তখনকার দিনে 21 বছর হলেই সবাই ভোট দেবে। এইগুলো সব হয়ে গেল প্রথম গোলটেবিল বৈঠক। এবার এটাকে ব্যাগড়া দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য গান্ধী এইবার এবং আরও কংগ্রেসের অন্যরা সব দ্বিতীয় গোলটেবিল বৈঠকে চলে গেলেন। এইবার সেখানে তুমুল তর্ক বিতর্ক হলো। মাঝখানে আবার প্রথম আর দ্বিতীয় গোলটেবিল বৈঠকের মাঝখানে গান্ধী আম্বেদকরের একটা সাক্ষাৎকার আছে, সেই পর্বে কিন্তু দুইজন নেতৃত্বের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে এবং সেখানে মানে গান্ধী বলেছিলেন যে কংগ্রেসই ডিপ্রেসদের প্রতিনিধিত্ব করবে, সেখানে ডিপ্রেসদের আলাদা প্রতিনিধি করার দরকার নেই। সেখানে পাল্টা আম্বেদকর বলেছিলেন কংগ্রেস তো ডিপ্রেসদের প্রতিনিধি হতে পারে না, কংগ্রেস বর্ণ হিন্দুদের প্রতিনিধিত্ব করছে এবং কংগ্রেসের মধ্যে মানে মানে যার কথা, মানে ডিপ্রেস শ্রেণীর মানুষের কথা কংগ্রেস তো উচ্চবর্ণীয়দের দল, সে কি করে বলবে? এই কৃষক মানুষ, যারা মৎস্যজীবী মানুষ, তাদের সমাজের প্রতিনিধি, তাদের সমাজের কি অভাব অভিযোগ আছে, তারা কি করে কংগ্রেস উচ্চবর্ণের নেতৃত্ব কি করে কথা বলবে? এইসব যুক্তি দেখিয়েছিলেন, কিন্তু গান্ধী কোনো কথা শুনতে চাননি। যাই হোক, এমনতর অবস্থায় তিনি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গিয়েছিলেন, সেখানে তুমুল বাকবিতণ্ডা তৈরি হয় এবং বাকবিতণ্ডা হওয়ার পরে গান্ধী দাবি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে যে অবিলম্বে ডিপ্রেসদের এই দ্বৈত ভোটাধিকার বাতিল করতে হবে। তিনি সার্বজনীন ভোটাধিকার সম্পর্কে নীরব রইলেন, ঠিক আছে ওটা নাই হলো, কিন্তু এই ডিপ্রেসরা স্বতন্ত্র নির্বাচনী ক্ষেত্র নাই পেল, সব ঠিক আছে, কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে এটা গান্ধী মেনে নিতে পারলেন না। তার কারণটা হলো এই, গান্ধীর আশঙ্কা ছিল এই যে যদি পার্লামেন্টের মধ্যে বা বিধানসভার মধ্যে ডিপ্রেসরা স্বতন্ত্র ভোটে যদি নির্বাচিত হয়ে কিছু এমএলএ বা এমপি যদি নির্বাচিত করে, তাহলে ওরা বর্ণ হিন্দু নেতৃত্বের কথা শুনবে না, ওরা স্বাধীনভাবে থাকবে, স্বাধীন কণ্ঠস্বরে কথা বলবে। যেটা আমরা পরবর্তীকালে দেখেছি, মহাপুরাণ যোগেন্দ্রনাথ মণ্ডল 1938 সালে শুধু শিডিউল কাস্ট নিয়ে দল তৈরি করেছিলেন, ইন্ডিপেন্ডেন্ট শিডিউল কাস্ট পার্টি, এবং সত্যি সেই কারোর উপর ভরসা করেননি, তিনি স্বাধীনভাবে ওই ফজলুল হক সরকারের সঙ্গে ফাইট করেছিলেন
এগুলো আছে, ওসব ইতিহাস আছে। যাই হোক, কিন্তু বর্তমান যে এমএলএরা উভয়ের ভোটে নির্বাচিত হচ্ছে, এরা বন হিন্দু দলের প্রতিনিধিত্ব করছে, এরা তপশিলীদের প্রতিনিধি কেউ নয়। আমি সেই প্রসঙ্গে পরে আসছি। তাহলে সেখানে কি দেখা গেল, গান্ধী এই দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে করলেন যে অবিলম্বে বাতিল করতে হবে, ডিপ্রেসদের দ্বৈত ভোটাধিকার বাতিল করতে হবে, একটি ভোটাধিকার রাখতে হবে। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী গান্ধীকে বোঝার, এবং এই দাবিটা করে গান্ধী কি করলেন, তিনি ওই মাঝপথে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকের মাঝপথে তিনি ভারতবর্ষে চলে এলেন, এসে এখানে আন্দোলন শুরু করলেন এবং আম্বেদকরের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। আমাদের ডিপ্রেস ক্লাসের মানুষের মধ্যে মানে সেই আন্দোলন, কংগ্রেস পার্টি তখন আম্বেদকরের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন, এবং এইভাবে কংগ্রেস পার্টি বা গান্ধী বোঝাতে লাগলেন যে আম্বেদকর কিন্তু হিন্দু সমাজে ভাঙন ধরাচ্ছে এবং এইভাবে এটাকে রোধ করতে হবে। আমরা সবাই হিন্দু, যারা ডিপ্রেস তারাও হিন্দু, যারা ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য তারাও হিন্দু, যারা ডিপ্রেস ক্লাস তারাও হিন্দু, সবাই আমরা হিন্দু। হ্যাঁ, এই স্লোগান কিন্তু গান্ধীরা তখন তুলেছিল। হিন্দু মহাসভার নেতৃত্ব মদনমোহন মালব্য, তিনিও এই আন্দোলনের সামিল হয়েছিলেন। ওরা সব এক হয়ে গিয়েছিল মোটামুটি কথা। তো এই হিন্দু খপ্পরে পা দিলেন আমাদের নেতৃত্বরা। তখন অনেকে আম্বেদকরের পাশ থেকে সরে গিয়ে হিন্দু হওয়ার লোভে, মানে ওই আম্বেদকরের পাশ থেকে সরে গিয়ে গান্ধীর সঙ্গে হাত মেলালেন। এবার তখন গান্ধীর তুমুলে আন্দোলন যখন হচ্ছিল, তখন ব্রিটিশ কি করে, গান্ধীকে গ্রেপ্তার করে ওই মহারাষ্ট্রের পুনা জেলার জারবেদা জেলে ওনাকে বন্দি করে রাখে। এইবার ওই জেলে থাকাকালীন ম্যাকডোনাল্ডের সঙ্গে কিছু চিঠি চালাচালি হয় গান্ধীজির। সেই চিঠিতে ম্যাকডোনাল্ড একটা চিঠিতে লিখলেন গান্ধীকে যে আপনি বলছেন যে হিন্দু সমাজ ভেঙে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি যে ডিপ্রেসরা দুটো ভোট দিচ্ছে, একটা ভোট হিন্দু প্রার্থীকে দিচ্ছে, মানে জেনারেল প্রার্থীকে দিচ্ছে, আর একটি ভোট তাদের নিজেদের প্রার্থীকে দিচ্ছে। তাহলে তারা তো হিন্দু হিসাবে জেনারেল প্রার্থীকে একটি ভোট দিচ্ছে, আর তারা নিজেদের একটা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে। তাহলে হিন্দু সমাজ ভেঙে যাচ্ছে কই? আপনার যুক্তিটা মানতে পারছি না। কিন্তু গান্ধী এই যুক্তির পাল্টা যুক্তি না দিয়ে তিনি মানুষকে ভুল বোঝাতে থাকেন এবং তিনি অনশনের হুমকি দেন। এখানটায় একটা প্রশ্ন হলো এই যে ব্রিটিশ, যারা নাকি খ্রিস্টান ধর্ম, যারা নাকি বিদেশি, যারা নাকি ভারতের মাটির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারা বিষয়টি বুঝতে চাইল, তারা বিষয়টি বুঝতে পারলো, কিন্তু গান্ধী বুঝতে চাইছেন না। গান্ধী বুঝতে চাইছেন না এবং মানুষকে বিভ্রান্ত করছেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী মানুষকে কিন্তু বোঝাতে চাইছেন, কিন্তু যেহেতু ভারতবর্ষে গান্ধীকে তিনি বোঝাতে পারেননি এবং গান্ধী বা কংগ্রেস দল এমনভাবে ডিপ্রেস ক্লাসের অন্য মানুষদের মধ্যে প্রভাব বিস্তার করে ফেলেছেন যে অন্য একটা সংকট দেখা দিয়েছে সেই সময়। ইতিমধ্যে গান্ধী কি করলেন, 1932 সালের 20 সেপ্টেম্বর তারিখে ওই জেলখানার মধ্যে আমরণ অনশনে বসলেন। হ্যাঁ, আমরণ অনশনে বসলেন যে তিনি যতক্ষণ না পর্যন্ত এই ম্যাকডোনাল্ড এই রায় উইথড্র না করবে, ততক্ষণ পর্যন্ত আমি অনশন ভঙ্গ করব না। তো সেই সময় মানে রবীন্দ্রনাথ ঠাকুরও গান্ধীর সঙ্গে হাত মেলালেন। রবীন্দ্রনাথের প্রসঙ্গটা এই কারণে আসছে যে ঠিক তারও 3-4-5 বছর আগে থেকে রবীন্দ্রনাথ কালের যাত্রা নামক একটি নাটক লিখছেন। সেই কালের যাত্রা নাটকে রথের রশি, কবির দীক্ষা, এইসব ছোট ছোট পর্ব রয়েছে। সেই পর্বে রবীন্দ্রনাথ কি দেখাচ্ছেন, কালের যাত্রা নাটকে উনি দেখাচ্ছেন ভারতবর্ষে এই যে সাউথ ব্যুরো কমিটি, সাইমন কমিশন, গোলটেবিল বৈঠক, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু কালের যাত্রা নাটকে উঠে এসেছে। ছোট বই, কিন্তু ওই বইটার মধ্যে উঠে এসেছে। সেখানে রবীন্দ্রনাথ বলছেন যে ব্রাহ্মণদের হাতে যে কর্তৃত্বটা ছিল সেটা ক্ষত্রিয়দের হাতে চলে গেছে, ক্ষত্রিয়দের হাত থেকে এখন বৈশ্যদের হাতে চলছে রাজনীতিটা, এইবার বৈশ্যদের হাত থেকে ট্রান্সফার করে শূদ্রদের হাতে আসতে চলেছে। ওই কালীজাত নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। সেখানে একটা চরিত্রের মুখ থেকে মানে রবীন্দ্রনাথ বলিয়ে নিচ্ছেন, রবীন্দ্রনাথ সেখানে স্বয়ং নিজে কবি নামক একটা চরিত্রের মধ্যে ডায়লগটা দিচ্ছেন এবং পুরোহিত একটা চরিত্র ব্রাহ্মণ, সে বলছে, কবির কাছে জিজ্ঞাসা করছে
যদি এই যে রথের রশি, কালের যাত্রার যে রথ চলছে, সেই রথের চাকা তো মাটিতে পুঁতে গেছে, মানে উন্নয়ন আর হচ্ছে না সমাজে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা সমাজের উন্নয়ন করতে পারছে না। সুতরাং শূদ্রের জাগরণ দরকার, শূদ্রের হাতে রথের রশি বা পলিটিক্যাল পাওয়ার দেওয়া দরকার। এই বিষয়টা এসে যাচ্ছে গোলটেবিল বৈঠকে বা সাউথ ব্যুরো কমিটি, সাইমন কমিশনে। এই তত্ত্বটা কালের যাত্রা নাটকে ধরা হয়েছে, ছোট্ট নাটক, রূপক সাংগীতিক নাটক। তো সেখানে রবীন্দ্রনাথের কাছে, কবির কাছে প্রশ্ন করেছে পুরোহিত, যদি মানে শূদ্রদের হাতে রথের রশিটা অর্থাৎ পলিটিক্যাল পাওয়ারটা আসে, তাহলে আপনার ভূমিকা কি থাকবে? তখন কবি মানে রবীন্দ্রনাথ মাথা নেড়ে সেখানে ওই নাটকের মধ্যে লিখেছেন যে আমি তালে তাল রেখে মাথা নেড়ে যাব। তার মানে কবি সায় দিচ্ছে যে শূদ্রদের স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থাটা হোক, এটা সায় দিচ্ছেন। এটা তিনি লিখিতভাবে কালের যাত্রায় কিন্তু লিখছেন। ঠিক সেই সময় গান্ধীজির অনশন পর্ব চলছে। তখন রবীন্দ্রনাথ কীরকম মানে দ্বৈত ভূমিকা নিচ্ছে, তিনি লিখছেন এক, নিজে লিখছেন শূদ্রদের হাতে পলিটিক্যাল পাওয়ার দেওয়া দরকার, রথের রশিটা দড়িটা তাদের হাতে দেওয়া দরকার, কিন্তু সেই রথের দড়িটা যখন তারা হাতের মধ্যে এনেছে স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে এবং আম্বেদকরের মধ্য দিয়ে, ভারতবর্ষের ডিপ্রেস ক্লাসের মানুষেরা গোলটেবিল বৈঠকে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই রথের রশিটা যখন ডিপ্রেস ক্লাসের হাতের মানুষের হাতে দিয়েছেন স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটক লিখছেন, যিনি স্বীকার করে নিচ্ছেন যে রথের রশিটা ডিপ্রেস বা শূদ্রদের হাতে থাকা উচিত এবং তিনি মেনে নেবেন, কথা দিচ্ছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর নাটকে লিখছেন এক কথা এবং আচরণের ক্ষেত্রে তিনি বিরোধিতা আরম্ভ করলেন এবং তিনিও মনে করলেন যে হ্যাঁ, এটা গান্ধী ঠিক কথা বলছে, হিন্দু সমাজ ভেঙে যাবে। তিনিও কিন্তু অবুঝের মতন আচরণ করেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক দিকে অনেক আলোচনা রয়েছে, কিন্তু এই জায়গাটা আমি বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে আমি রবীন্দ্রনাথের গান ভালোবাসি, রবীন্দ্রনাথের অনেক রাইসার চিঠি প্রবন্ধ, জাপান যাত্রী বা আরও অনেক কিছু রয়েছে, এগুলোর আমি খুব প্রিয় মানে পাঠক, বা আমি সেখানে অনেক কিছু পাই। অপমানিত কবিতা রয়েছে, ভারতীর্থ কবিতা রয়েছে, দুলামন্দির কবিতা রয়েছে এবং তিনি ব্রাহ্ম সমাজ ইত্যাদি, এগুলো আমি অনেক সাপোর্ট করি। কিন্তু রবীন্দ্রনাথের এই জায়গাটা উনি কি করলেন, তিনি হিন্দুত্ববাদী হয়ে গেলেন। গান্ধী যে হিন্দুত্ববাদ নিয়ে আন্দোলন করছেন, একজন ব্রাহ্মণ নেতা মানে ব্রাহ্ম সমাজের সম্পাদক তখন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু ওই মানে হিন্দুত্বের পক্ষে হয়ে দাঁড়ালেন। তিনি আর ব্রাহ্মণ নন তখন, হ্যাঁ, তিনি হিন্দু হয়ে গেলেন স্বয়ং রবীন্দ্রনাথ, এবং কালের যাত্রা নাটকে যা লিখছেন তার এগেনস্টে চলে গেলেন। আমি কালের যাত্রা নাটকটা এই সঙ্গে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর একটা বড় ফিগার বলে, যে তিনিও আম্বেদকরের বিরোধিতা আরম্ভ করলেন। তিনি যদি সাপোর্ট দিতেন, তিনি যদি গান্ধীকে বোঝাতেন যে গান্ধীজি, আমি তো কালের যাত্রা নাটকে লিখছি যে ডিপ্রেসদের হাতে রথের রশিটা আসুক, ব্রিটিশ পার্লামেন্ট তো সেইটাই দিয়েছে, আমি যেটা কালের যাত্রা নাটকে লিখছি সেটাই তো ব্রিটিশ পার্লামেন্ট দিয়েছে, আম্বেদকরের হাতে তো সেই রশিটা দিয়েছে, তাহলে আপনি বিরত হন, আপনি বিরোধিতা করবেন না, আর আমি তো এইটা নিয়েই নাটক লিখছি এবং আমি এটাকেই তো সাপোর্ট দিচ্ছি। কই, এই কথাটা উনি লিখিত বলছেন রবীন্দ্রনাথ, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে তিনি আম্বেদকরের এগেনস্টে গিয়ে তিনি গান্ধীকে সাপোর্ট দিলেন। এবং কি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর, বললেন যে ভারতবর্ষে এই ব্যাপারে ব্রিটিশের নাক গলানো উচিত নয়। ইউরোপে যদি প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে কোনো বিবাদ বাধে, সেই বিবাদ তাদেরকে মেটাতে হবে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটা রবীন্দ্রনাথ বলছেন। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে দুটো গ্রুপ আছে, তাহলে ভারতবর্ষে ব্রাহ্মণ্য শ্রেণী আর ডিপ্রেসের মধ্যে যে বিবাদ বেঁধেছে, সেখানে ব্রিটিশ কেন নাক গলাচ্ছে? এই প্রশ্ন তুলেছেন আবার কে? রবীন্দ্রনাথ তুলেছেন। কোন রবীন্দ্রনাথ? যে রবীন্দ্রনাথ সেই সময় কালের যাত্রা নাটকে এই কথা লিখছেন যে ডিপ্রেসদের হাতে রথের রশিটা দেওয়া হোক। এই রবীন্দ্রনাথ গান্ধীর পাশে দাঁড়ালেন, ফলে একটা বড় শক্তি পেয়ে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা এক। দুই, ডিপ্রেস ক্লাসের বহু লিডার, হেমচন্দ্র নস্কর থেকে শুরু করে নমশূদ্র সমাজ, পণ্ডর সমাজ, আমাদের এই বাংলার উড়িষ্যার সমাজ, উড়িষ্যার মানে ডিপ্রেস ক্লাসের, তখন তো তপশিলি শব্দটা আসেনি, এইসব এরা কি করলো, হেমচন্দ্র নস্করের মতন মানুষেরা কি করলো, নমশূদ্র সমাজের বড় একটা গোষ্ঠী কি করছে, হ্যাঁ,
এরা কিন্তু তখন কি করছে, এরা সব আম্বেদকরের পাশ থেকে সরে গিয়ে গান্ধীর পাশে দাঁড়িয়েছে, কিন্তু মুকুন্দ বিহারী মল্লিক আম্বেদকরের পাশে ছিলেন। এটা ঘটনা। তো ফলে এই গান্ধী যখন দেখলেন যে ডিপ্রেস ক্লাসের মধ্যে ভাঙন ধরে গেছে, ওবিসিরা তো, ওবিসি বলতে যা বোঝায় জল চল শুদ্ধ, তারা তো অনেক আগে থেকে ভাগিয়ে গেছে। এইবার যারা অচল ছিল তাদের মধ্যে আবার এই হিন্দুত্বের মোহে পড়ে, কংগ্রেসের মোহে পড়ে তারা কি করলো, তারাও আম্বেদকরের পাশ থেকে সরে গিয়ে গান্ধীর সঙ্গে হাত মেলালো। বিশেষ করে ওই সময় মানে পার্লামেন্টে, ভারতের যে পার্লামেন্ট ছিল, মনোনীত পার্লামেন্ট ছিল, তপশিলি সমাজের একমাত্র মনোনীত প্রতিনিধি ছিলেন মহারাষ্ট্রের এমসি রাজা। তিনি কি করলেন, তিনি প্রথম গোলটেবিল বৈঠকে আম্বেদকরকে সাপোর্ট দিলেন, মানে দ্বৈত ভোটাধিকার দেওয়ার পরে তিনি যেহেতু ওখানে যেতে পারেননি, তার একটা ক্ষোভ ছিল মনের মধ্যে, তিনি পাল্টি খেয়ে গেলেন মুহূর্তে। পাল্টি খেয়ে তিনি হোমরুল লীগ দলের যে একজন অন্যতম কর্ণধার নেতৃত্ব ব্রাহ্মণ এমসি মুঞ্জে, সেই মুঞ্জের সঙ্গে বিএস মুঞ্জের সঙ্গে এমসি রাজার, মানে তপশিলি এমসি রাজার চুক্তি হলো। কি চুক্তি হলো, কারণ এমসি রাজা একটা বড় ফিগার তখন তপশিলি সমাজ ডিপ্রেস ক্লাসের মধ্যে, তিনি মেম্বার, মনোনীত মেম্বার। চুক্তি হলো এই যে আমরা একটি ভোট চাই, স্বতন্ত্র নির্বাচনী ক্ষেত্রে চাই, এবং আমরা দ্বৈত ভোটের দিকে চাই না, একটি ভোট চাই। তাহলে এইসবগুলো গান্ধীর ফরে চলে গেল, গান্ধীর পক্ষে চলে গেল। এবং আম্বেদকর তখন দুর্বল হতে লাগলেন ক্রমশ। এমসি রাজা যখন সরে গেল, বাংলার হেমচন্দ্র নস্কর যখন সরে গেল, নমশূদ্র সমাজের বড় একটা অংশ যখন চলে গেল, বা উড়িষ্যার তপশিলি সমাজ যখন চলে গেল গান্ধীর পাশে, এইভাবে একের পর এক বহু নেতৃত্ব যখন আম্বেদকরের পাশ থেকে গান্ধীর পাশে চলে গেল, তখন সভাপতি আম্বেদকর দুর্বল হতে লাগলেন। মানে একটা বাস্তব কথা মেনে নিতে হবে। আমরা যদি বলি যে রাবণ কার কাছে হেরেছিল, রামের কাছে হেরেছিল না বিভীষণের কাছে হেরেছিল, সঠিক উত্তরটা হলো রামের কাছে রাবণ হারেনি, রাবণ হেরেছে তার ভাই বিভীষণের কাছে। একইভাবে সিরাজউদ্দৌলা কার কাছে হেরেছিলেন, রবার্ট ক্লাইভের কাছে, নাকি মির্জাফর, জগৎ শেঠ, কৃষ্ণচন্দ্র রায় এদের কাছে? কার কাছে হেরেছিলেন সিরাজউদ্দৌলা? সিরাজউদ্দৌলা হেরেছিলেন মির্জাফরদের কাছে, রবার্ট ক্লাইভের কাছে হারেননি। তদ্রূপ ঘটনায় এখানে আম্বেদকর হেরে গেলেন, গান্ধীর কাছে হেরে গেলেন না। আম্বেদকর হেরে গেলেন তার স্বজাতি সমাজের মানুষের কাছে। এমসি রাজা, হেমচন্দ্র নস্কর থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ডিপ্রেশনের লিডাররা একের পর এক হিন্দুত্বের মোহে পড়ে, এবং গান্ধী তো বোঝাতে লাগলেন যে তোমাদের ধর্মীয় আইডেন্টিটি নেই, তোমরা তো হিন্দু, তোমাদের কোনো পলিটিক্যাল দলই নেই। সত্যি তো, আম্বেদকর তখন পলিটিক্যাল রাজনীতি করতে পারেননি, বা ধর্মীয় আইডেন্টিটি ছিল না। গোলটেবিল বৈঠকে খ্রিস্টানরা গিয়েছিল, শিখরা গিয়েছিল, অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টানরা গিয়েছিল, শিখরা গিয়েছিল, মুসলমানরা গিয়েছিল, বিভিন্ন রাজন্যবর্গ গিয়েছিল, বিভিন্ন ইউনিভার্সিটির প্রতিনিধিরা গিয়েছিল গোলটেবিল বৈঠকে। তো যাদের যাদের ধর্মীয় আইডেন্টিটি ছিল প্রত্যেকে স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থা পেয়েছিল। শিখরা পেয়েছিল, শিখরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে শিখ অবলম্বী লোকদের ভোটের দ্বারা। মুসলমানরা কেবল তাদের প্রতিনিধি, মুসলমান ভোটের দ্বারা মুসলমানদের প্রতিনিধি নির্বাচিত হবে। যারা অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান ছিল, খ্রিস্টান ধর্মের লোক ছিল, ভারতীয় যারা খ্রিস্টান হয়েছিল, তারাও মানে তাদের নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচন করবে, এই অধিকারগুলো পেয়েছিল তাদের ধর্মীয় আইডেন্টিটি ছিল বলে। কিন্তু আম্বেদকরের না ছিল ধর্মীয় আইডেন্টিটি, না ছিল পলিটিক্যাল আইডেন্টিটি। ফলে সেই সুযোগটা নিল গান্ধী। গান্ধী এখানে এসে ভারতে বোঝাতে লাগলো যে আরে তোমরা সবাই তো হিন্দু, আর তোমাদের দল তো কংগ্রেস, আম্বেদকরের তো কোনো দল নেই, আম্বেদকরের তো কোনো ধর্মীয় আইডেন্টিটি নেই। আর আমাদের হেমচন্দ্র নস্কর, এমসি রাজা থেকে শুরু করে নমশূদ্র সমাজ, পণ্ড্র সমাজের বহু লোক তখন মানে, এবং বিভিন্ন প্রভিন্সের এই ডিপ্রেস ক্লাসের লোকরা মনে করলে হ্যাঁ গান্ধী তো ঠিক কথা বলছে, যে আমাদের তো ধর্মীয় আইডেন্টিটি নেই, আমাদের এখন হিন্দু বলে মেনে নিচ্ছে, একদিন মানতো না, এখন মেনে নিচ্ছে হিন্দু বলে ওরা। আবার আমাদের তো কোনো দল নেই, আমাদের আবার কংগ্রেস দল
আমরা কংগ্রেস করতে পারবো, এইসব মেনে নিচ্ছে, তাহলে গান্ধী আমাদের নেতৃত্ব, গান্ধী ঠিক কথা বলছে, আম্বেদকর ভুল কথা বলছে। এইভাবে যখন এই বিভীষণরা, এই মির্জাফররা সরে গেল, স্বাভাবিক রাবণের পরাজয়, স্বাভাবিক সিরাজদৌল্লার পরাজয়, স্বাভাবিক আম্বেদকরের পরাজয় হলো। তখন কি হলো যে এখানে একটা জিনিস লক্ষণীয়, যেটা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে, সেটা হলো এই যে এই ব্রাহ্মণ্য শ্রেণীর নেতৃত্বরা গান্ধী, মদনমোহন মালব্য বিভিন্ন রকম দল করছে, কিন্তু করলে কি হবে, এই ডিপ্রেসদের অধিকার না দেওয়ার ব্যাপারে সকলে এক। ওরা বিভিন্ন দলে ভাগ আছে, কিন্তু সবাই গান্ধীর সঙ্গে হাত মেলালো, গান্ধীকে টপ লিডার রূপে মান্যতা দিল, ওদের মধ্যে কোনো বিভাজন ঘটানো হলো না, এবং ওদের কোনো নেতৃত্ব গান্ধীর হাত ছেড়ে, মানে ব্রাহ্মণ শ্রেণীর কোনো দলীয় নেতৃত্ব বা তাদের কোনো লোক গান্ধীর হাত ছেড়ে দিয়ে আম্বেদকরের হাত ধরলেন না। রবীন্দ্রনাথ যিনি নাটকে লিখছেন শূদ্ররা রথে রশি টানবে, তিনিও পর্যন্ত আম্বেদকরের হাত ধরলেন না, গান্ধীর হাত ছেড়ে দিয়ে। তাহলে এই ইউনিটিটা ওদের মধ্যে আছে। আর আমাদের আম্বেদকর বা আমাদের ডিপ্রেস ক্লাসের মধ্যে কি দেখা গেল, আমাদের সমাজের নেতৃত্বরা আমাদের নেতৃত্বের হাত ছেড়ে দিয়ে ও গান্ধী বা বর্ণ হিন্দুদের নেতৃত্বের হাত ধরছে। আজও পর্যন্ত এই পুনা চুক্তি হয়ে চলেছে, রোজ পুনা চুক্তি হয়ে চলেছে। তো এই জন্য আম্বেদকর মহা সমস্যায় পড়ে গেলেন। উনি কথা রক্ষা দিয়েছিলেন যে আমাকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে মারলেও বা হত্যা করলেও আমি কোনোদিন এই আমার দাবি থেকে সরে যাব না। কিন্তু কংগ্রেস হুমকি দিল আম্বেদকর যদি ওই দাবিতে দাঁড়িয়ে থাকে তাহলে ডিপ্রেসদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে ভারতবর্ষে, এসব হুমকি টুমকি অনেক কিছু দিয়েছিল। কিন্তু সেসব হুমকি তো আম্বেদকর কিন্তু কেউ কেউ বলে থাকে আম্বেদকর নিজে মার্ডার হয়ে যাবে, খুন হয়ে যাবে বলে আম্বেদকর ভয়ে সই করেছেন। এসব অনেক ভুলভাল কথাবার্তা বাজারে প্রচলিত আছে আম্বেদকর সম্পর্কে, কিন্তু বিষয়টা আসলে তা না। এই বিভীষণ বাহিনী, এই মির্জাফর বাহিনী, তপশিলি সমাজ বা ডিপ্রেস ক্লাসের বহু নেতৃত্ব যখন চলে গেল, আম্বেদকর হয়ে গেলেন দুর্বল, এটা তো স্বাভাবিক কথা। ঘোষত্তর বিভীষণ, এরা যদি না যেত, এরা যদি সবাই আম্বেদকরের সঙ্গে থাকতো, তাহলে আম্বেদকর তার জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারতেন, কিন্তু আম্বেদকর দাঁড়াতে পারলেন না। ঠিক অনশন শুরু হলো 1932 সালে 20 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর তারিখে কংগ্রেসের নরমপন্থী নেতা, তার নাম তেজ বাহাদুর সাপরু, তিনি একটা মধ্যস্থ করলেন। কি মধ্যস্থ করলেন? একটা খসড়া তৈরি করলেন। কি খসড়া তৈরি করলেন? সে খসড়াটি হলো এই যে ডিপ্রেস ক্লাসের লোকেরা প্রথম 4 জন প্রার্থী ঠিক করবে নিজেদের মধ্যে। ডিপ্রেস ক্লাসের মানুষেরা প্রথম 4 জন প্রার্থী মনোনীত হোক বা ভোটের মধ্য দিয়ে হোক, নিজেরা ঠিক করবে। সেই 4 জন প্রার্থী ওই স্বতন্ত্র নির্বাচনী ক্ষেত্রে ভোটে দাঁড়াবে। ওই 4 জন প্রার্থীকে ভোট দেবে জেনারেল জনগণ প্লাস ডিপ্রেস জনগণ, অর্থাৎ একটি ভোট দেবে। এই বিষয়টা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, আমি আবার আরেকবার বলছি। সেটা হলো এই তেজ বাহাদুর সাপরু একটা খসড়া প্রস্তাব আনলেন যে প্রথম নির্বাচন হবে, দুটো সিস্টেমে নির্বাচন হবে। প্রথম 4 জন তপশিলি প্রার্থী ঠিক করবে তপশিলিরা, ওই 4 জন তপশিলি ভোটে দাঁড়াবে। ওই 4 জন তপশিলি প্রার্থীকে ভোট দেবে জেনারেল এবং ডিপ্রেস ক্লাসের লোকেরা, ঠিক আছে? এই ভোট দেওয়ার পরে ওই 4 জনের মধ্যে সর্বোচ্চ ভোট যে পাবে সে আইনসভায় যাবে। আম্বেদকর দেখলেন এটা মন্দের ভালো। অবশ্য এই খসড়ার মধ্যে রিজার্ভেশন, মানে এই চাকরিতে সংরক্ষণ বা স্টাইপেন্ড দেওয়া, শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ, এইসব বিষয়গুলো অবশ্য রয়েছে। সেটা তো ব্রিটিশও দিয়েছিল, এখানে তেজ বাহাদুর সাপরুর প্রস্তাব খসড়ার মধ্যেও সেগুলো সবই ছিল, সেগুলো বাদ দিয়ে হয়নি। কিন্তু তেজ বাহাদুর সাপরু যখন এইটা আনলেন, তখন আম্বেদকর তখন অনশন চলছে গান্ধী, তখন আম্বেদকর দেখলেন যে এটা কি করা যাবে, এটা মেনে নেওয়া যাক। তখন তিনি তপশিলি সমাজের আরো 2-1 জন নেতৃত্বের সঙ্গে এটা আলোচনা করলেন যে যাই হোক, পার্লামেন্টে বা আইনসভায় যে যাচ্ছে, হ্যাঁ,
যে যাচ্ছে সে তো প্রথম নির্বাচনের ক্ষেত্রে তপশিলীদের দ্বারা ডিপ্রেসদের দ্বারা নির্বাচিত হচ্ছে। প্রথম তো 4 জন প্রার্থী, সে তো ডিপ্রেসদের দ্বারাই নির্বাচিত হচ্ছে। তারপর দ্বিতীয়বারে জেনারেল এবং ডিপ্রেসদের ভোটে নির্বাচিত হচ্ছে। তাহলে যে এর মধ্যে দিয়ে আইনসভায় যাবে সে অন্তত ভাববে, সে যদি ডিপ্রেস ক্লাসের হয়ে আন্দোলন না করে ওখানটায়, তাহলে সে ভাববে আমাকে প্রথম নির্বাচনতে হতে হয়েছে ডিপ্রেসদের দ্বারা, পরের বার ডিপ্রেস এবং জেনারেল দ্বারা হলেও প্রথমবার কিন্তু তাকে সিলেক্টেড হতে হয়েছে ডিপ্রেসদের দ্বারা। এই ভেবে সে ডিপ্রেসদের হয়ে ওখানে কাজ করবে। এই যখন হলো এই খসড়া, তখনই আম্বেদকর পুনা চুক্তিতে স্বাক্ষর করলেন। কেউ কেউ বই লিখেছেন, যেমন স্বপন বিশ্বাস পুনা চুক্তির উপরে বই লিখেছেন। আমি স্বপন বিশ্বাসের নাম উল্লেখ করেই বলছি, তিনি পুনা চুক্তির ভেতরে এই তথ্যগুলো দেননি। এটা আমার প্রতিবাদ। আমি ওনার সামনে সরাসরি বলেছিলাম যে আপনার বইয়ে তেজ বাহাদুর শাহপুরের প্রসঙ্গটা নেই কেন? আপনার বইয়ে সাইমন কমিশনে যে আম্বেদকর শর্ত সাপেক্ষ 2 ধরনের ভোট চেয়েছিলেন, সেগুলো নেই কেন? অনেক কিছু পুনা চুক্তি প্রসঙ্গে নেই। এবং স্বপন বিশ্বাস আরও দাবি করে থাকেন, বিশিষ্ট লেখক, তিনি দাবি করে থাকেন যে পুনা চুক্তি নাকি ডিপ্রেসদের হিন্দু বানিয়েছে। তো পুনা চুক্তি তো মানে তপশিলি জাতি সম্পর্কিত ছিল, এসসি শিডিউল কাস্ট। তাহলে ওবিসি বলতে এখন যেটা বোঝায়, যারা জল রূপে বেরিয়ে চলে গিয়েছিল, তাদেরকে হিন্দু বানালো কে? তারাও তো ডিপ্রেস ক্লাস, তাদের তো পুনা চুক্তির সঙ্গে সম্পর্ক নেই। তাহলে তাদেরকে কে হিন্দু বানালো? এই প্রশ্নগুলো স্বপন বিশ্বাসের কাছে করেছিলাম, কিন্তু উনি উত্তর দিতে পারেননি। এবং কেন উনি এই আংশিকভাবে পুনা চুক্তি বই লিখলেন, একটি খণ্ডিত বই বাজারে ছেড়ে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। যাই হোক, আমি মূল প্রসঙ্গে আসছি, সেটা হলো এরপরে কি হলো যে গান্ধী আর আম্বেদকরের মধ্যে ওই তেজ বাহাদুর শাহপুরের প্রস্তাবটাকে সামনে রেখে চুক্তি হলো, কিন্তু গান্ধী নিজে সই করলেন না, মদনমোহন মালব্য সই করলেন, আম্বেদকরও সই করলেন এবং ওই পক্ষের আরও অনেকেই সইটাই করলেন। গান্ধী নিজে সই করলেন না। কেন সই করলেন না? কারণ এই যে তপশিলীরা ভোটাধিকার পাবে, তপশিলীরা স্বতন্ত্র নির্বাচনী ক্ষেত্র পাবে, তপশিলীরা যেভাবেই হোক আইনসভায় কিছু লোক ঢুকবে, এটা গান্ধী মেনে নিতে পারেনি। ফলে এই চুক্তিতে স্বাক্ষর করলে তার দিকে ভবিষ্যতে আঙুল উঠতে পারে যে তুমিই তো মশাই স্বাক্ষর করেছো তপশিলীদের সংরক্ষণের জন্য বা এই নির্বাচনী ক্ষেত্রের জন্য। সেই দায়ভার গান্ধী নেবে না বলে গান্ধী নিজে স্বাক্ষর করেননি। মদনমোহন মালব্য করেছেন, অন্যরা করেছেন, ছোটখাটো নেতাকার তৎকালীন সময়ে। তো আর আম্বেদকর এদিকে স্বাক্ষর করেছেন বাধ্য হয়ে। এর ফলে তখনই উনি অনশন ভঙ্গ করেন। এই হলো পুনা চুক্তির ইতিহাস। তো সেক্ষেত্রে আমাদের মূল এখনকার যে বিষয় সেটা হলো এই যে যৌথ নির্বাচনী ব্যবস্থা। যৌথ নির্বাচনী ব্যবস্থা পুনা চুক্তিতে দুটো সিস্টেম ছিল। প্রথম হলো সিঙ্গেল নির্বাচনী ব্যবস্থা, যেখানে 4 জন প্রার্থী নির্বাচিত হবে ডিপ্রেসদের দ্বারা, আর ওই 4 জন প্রার্থী দাঁড়ালে যৌথ নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে সে ইলেক্টেড হবে। এই চুক্তিতে স্বাক্ষর করবার পরে যখন 1937 সালে প্রথম ভোট হচ্ছে, এটা 32 সালে চুক্তি হচ্ছে, এবার প্রথম ভোট তো এসে গেল পরবর্তীকালে 37, তখন কি দেখা গেল? তখন দেখা গেল কি যে ওই পুনা চুক্তিতে যে প্রথম 4 জন প্রার্থী নির্বাচনের ব্যাপারটা ছিল ডিপ্রেসরা করবে, সেটা উঠে গেল। এবং আমাদেরই মানুষজন যারা, তারা মনে করলো কি তারা কংগ্রেস ঘেঁষা হয়ে গেল। এবং এমন হয়ে গেল তারা মনে করলো কি আমাকে যদি, আমার ডিপ্রেস ক্লাসের মানুষ যদি আমাকে যদি প্রার্থীপদ না দেয়, তাই কংগ্রেসের, সত্যি কথা বলতে কি মানে কংগ্রেসের লেজু বৃত্তি আরম্ভ করলো এবং কংগ্রেসের অনুগত হতে আরম্ভ করলো। তাদের টপ লিডারদের অনুগত হবে না, তারাই প্রার্থী ঠিক করবে যেন ওপর থেকে। ফলে এইভাবে পুনা চুক্তিতে যেটা প্রথম নির্বাচনী ব্যবস্থাটা ছিল যে ডিপ্রেসের 4 জন প্রার্থী, সেটাও ক্যান্সেল হয়ে গেল মানে পরবর্তীকালে, সেটা আর কার্যকরী হলো না। এবং গান্ধীকে আম্বেদকর প্রশ্ন করেছিলেন যে আপনি কি করছেন, এইসব তো সঠিক কাজ হচ্ছে না। গান্ধী কিন্তু সবসময় নীরব থাকে। হ্যাঁ, চালাক মানুষ তো, উনি এই প্রশ্নের উত্তর দিয়ে বিতর্কে জড়াতে চান না, উনি নীরব ছিলেন, অন্যদিকে ফিরেছিলেন। যাই হোক, এইভাবেই আমরা পুনা চুক্তির অধ্যায়টা দেখলাম। কিন্তু তা সত্ত্বেও একটা কথা হলো এই যে যৌথ নির্বাচনী ব্যবস্থা এখন এসে গেছে। যৌথ নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েও আইনসভায় যাওয়া যায়।
এবং গিয়ে নিজেদের কাজ করা যায়, সেটা মান্যবর কাঁচিরামজি দেখিয়ে দিয়েছেন। এখন আর স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থার দাবিদার আমরা হতে পারি না, যেহেতু নির্বাচনী ব্যবস্থা চলছে। তবে এই ব্যবস্থার মধ্য দিয়ে স্বতন্ত্র রাজনৈতিক দল করতে হবে। আমরা যদি মনে করি ব্রাহ্মণ্যবাদী রাম ডান বাম দল যেগুলো আছে, কমিউনিস্ট পার্টি, বিজেপি পার্টি, সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি, তৃণমূল কংগ্রেস, এইসব দলগুলো আছে, এই দলের নেতৃত্বে যেসব তপশিলি সংরক্ষিত কেন্দ্র আছে ওরা প্রার্থী দাঁড় করায় এবং যৌথ নির্বাচনী ব্যবস্থা সবাই ভোট দিয়ে যে আইনসভা যাচ্ছে, এরা কি হচ্ছে, ধরা যাক পশ্চিমবঙ্গে 294টা মোট আসন আছে, এখানে 84টা এসসি এসটি এমএলএ আছে। সেই 84টা এসসি এসটি এমএলএ আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের চিত্র, বেশিরভাগ তৃণমূল, কিছু বিজেপি আছে, কিছু হয়তো সিপিএম আছে, ধরে নিচ্ছি আমি, আছে কি নেই সেটা অন্য প্রশ্ন, বিভিন্ন দলে ভাগ। তাই বিধানসভার মধ্যে তারা কিভাবে বসে, তারা দলীয় বিভাজন হিসেবে বসে। তারা যে 84 জন এসসি এসটি এমএলএ তারা যে একটা গ্রুপ হয়ে বসবে এমনটা না। তারা তপশিলি এমএলএ থাকছে না, তখন তারা কংগ্রেসের এমএলএ হয়ে যাচ্ছে, তারা তৃণমূলের এমএলএ হয়ে যাচ্ছে, তারা বিজেপির প্রতিনিধি, তৃণমূলের প্রতিনিধি, কংগ্রেসের প্রতিনিধি, সিপিএম এর প্রতিনিধি, তারা তপশিলি সমাজের প্রতিনিধি হয়ে থাকছে না। প্রথমত যৌথ নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে ঢুকছে, দ্বিতীয়ত বিধানসভার মধ্যে তাদের 84 জন যে এসসি এমএলএ আছে তারা 5 দলে ভাগ হয়ে বসছে। সুতরাং তারা এই সমাজের প্রতিনিধি আর নয়। তাহলে এই যৌথ নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে এই সমাজের মানুষ আন্দোলন করবে, স্বতন্ত্র রাজনৈতিক দলের মধ্য দিয়ে করতে হবে। এই যৌথ নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচিত হয়ে একমাত্র স্বতন্ত্র রাজনৈতিক দল বিধানসভায় স্বতন্ত্র কথা বলতে পারবে বা তারা ক্ষমতা দখল করতে পারবে। তার প্রমাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তিনি 20 জন এসসি শিডিউল কাস্ট এমএলএকে নিয়ে স্বতন্ত্র দল করেছিলেন এবং সেই দলে কুপকাত হয়ে গিয়েছিল তৎকালীন সময় ফজলুল হক। সরকার পড়ে গেল তো যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্য। এমন ক্ষুরোদার বক্তব্য আরম্ভ করলেন ওই মঞ্চে দাঁড়িয়ে, দলীয় মঞ্চে দাঁড়িয়ে, যে মুসলিম লীগ দল, অন্যান্য দল যোগেন্দ্রনাথ মণ্ডলকে সাপোর্ট দিতে বাধ্য হলো। ফলে ওই মুসলিম লীগ দলের বহু এমএলএ তখন কৃষক প্রজা পার্টির ওই ফজলুল হকের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে ওই সরকার পড়ে যায়। সুতরাং দলীয় শক্তি আলাদা। এই যৌথ নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েও ক্ষমতায় যাওয়া যায় এবং আলাদা দল করতে হবে। সেই জন্য আজকের আর পুনা চুক্তি প্রসঙ্গ, আজকে ওটা পিছনদিকার ইতিহাস, এটা আমাদের জানা দরকার। আমাদের সমাজের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে বলেই আম্বেদকর বাধ্য হয়েছিলেন, এছাড়া অন্য কিছু ব্যাপার নয়। তবে পুনা চুক্তি যা হওয়ার হয়ে গেছে, এখন যৌথ নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে স্বতন্ত্র রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদেরকে পলিটিক্যাল পাওয়ারের দখলের দিকে যেতে হবে। এই হলো আমাদের মানে বিষয়। আর পুনা চুক্তি সম্পর্কে আপনারা যা শুনলেন, বাবা সাহেব আম্বেদকরের পরাজয়ের মেন কারণ কি, যে তিনি কেন এই দুপা পিছিয়ে এলেন, এই হলো তার কারণ। ধন্যবাদ জানাই দিলীপ গায়ন মহাশয়কে। তো বাবা সাহেব আম্বেদকরের উপর প্রশ্ন বা আঙুল তুলতে গেলে অবশ্যই তার ইতিহাস জানতে হবে, প্রেক্ষাপট জানতে হবে, না হলে বাবা সাহেবকে আমরা বুঝতে পারবো না। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনারা যদি চান এই ভিডিওটি সমাজে পৌঁছে যাক প্রত্যেকটা মানুষের কাছে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।